নমস্কার, আমি অমিত গোস্বামী আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার নিউজ চ্যানেল অমিত বাজে। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বারবার জিতেই চলেছেন। 2021 সালে বিজেপি আওয়াজ তুলেছিল আপকি বার 200 পার, এবং এবারে বিজেপি নয়, প্রত্যেকটা চ্যানেল তাদের প্রিপোল সার্ভে এবং পোস্টপোল সার্ভেতে জানিয়েছিল যে এবার বিপুলভাবে বিজেপি জিতছে পশ্চিমবঙ্গে এবং মমতা বন্দ্যোপাধ্যায় হারছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস তারা 13-14টার বেশি আসন পাবেন না। কিন্তু ভোটের রেজাল্ট দেখা গেল পুরো উল্টো। তৃণমূল কংগ্রেস পেয়েছে 29টা আসন আর বিজেপি পেয়েছে মাত্র 12টা আসন, আর কংগ্রেস একটি। এটা দেখার পরে আমি বিভিন্ন জায়গায় দেখার চেষ্টা করলাম যে এর কারণটা কি। যদি খুব ডিপলি ব্যাপারটা দেখা যায় তাহলে কিন্তু চিত্রটা একটু আলাদা। কেন মমতা বন্দ্যোপাধ্যায় জিতে চলেছেন তার কিন্তু একাধিক কারণ আছে। তার মধ্যে বেশ কিছু কারণ আছে যেটা এই মুহূর্তে স্থায়ী কারণ হিসেবে দাঁড়িয়েছে। যারা বারবার এই বিশ্লেষণ করেন তাদের কথাগুলো প্রায় চর্বিত চর্বণের মতন শোনায়। তার কারণ হচ্ছে যখন বিজেপি আসবো বলেন, কেন আসবে তার একটা কারণ দিচ্ছেন, কিন্তু যখন হেরে গেল বিজেপি তখন তারা উল্টো বিজেপিকে তাদের সাংগঠনিক দিক ইত্যাদি নিয়ে প্রচুর সমালোচনা করেন। কিন্তু অত্যন্ত গভীরে গিয়ে কখনো কেউ ভেবেছেন কি যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বারবার জিতে চলেছেন? আমি সেটাই দেখার চেষ্টা করেছি, সেটাই আপনাদের দেখাচ্ছি। লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পরই বিভিন্ন বিশ্লেষকরা ঝাঁপিয়ে পড়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের এবং বিজেপির পিছিয়ে যাওয়ার কারণ নিয়ে বিভিন্ন রকম বিশ্লেষণে আসতে। এবং তারা যে কারণগুলো বলেছেন সেগুলো হচ্ছে এরকম: এক, ভীতিজনিত কারণে মুসলিমদের সম্পূর্ণ সমর্থন পাওয়া, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্যের একটা কারণ। দ্বিতীয়, লক্ষ্মীশ্রী কন্যাশ্রী বিধবা ভাতা প্রকল্পের সফল রূপায়ণ, অর্থাৎ বাঙালিরা ভাতাজীবী, তারা লক্ষ্মীশ্রী কন্যাশ্রী বিধবা ভাতা এগুলো নিয়ে অত্যন্ত খুশি। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা জয়ী করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই জয়ের কারণ হচ্ছে এই বিভিন্ন রকমের ভাতা। তৃতীয়ত, সফলভাবে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে প্রচার করা। তিনি অত্যন্ত সফলভাবে বিভিন্ন রকম কেন্দ্রীয় বঞ্চনার, কেন্দ্র টাকা দিচ্ছে না ইত্যাদি তিনি সেই অভিযোগটাকে বিভিন্নভাবে প্রচার করেছেন। এটা তৃতীয় কারণ। বিরোধীদের সাংগঠনিক দুর্বলতা, অর্থাৎ বিজেপির বিশেষ করে সাংগঠনিক লেভেলে তৃণমূল স্তরে তাদের যে দুর্বলতা, সেটা আরেকটা কারণ। আর 5 নম্বর কারণ যেটা বলেছেন সেটা হচ্ছে বিরোধী ভোটারদের সামনে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে দেওয়া। দেখুন, কোনোটাই আমি অস্বীকার করছি না, কিন্তু এগুলোই কি একমাত্র কারণ? এর বাইরেও তো কিছু আছে, কিন্তু সেই বিশ্লেষণটা আমি পাইনি বলে আমি অত্যন্ত গভীরে ঢুকেছি। গভীরে ঢুকে যে কথাগুলো আমার মনে হয়েছে সেগুলো আপনাদের শেয়ার করছি। মমতা বন্দ্যোপাধ্যায় জয়ের পেছনে আমার যে কারণগুলো বারবার করে মনে হয়েছে, 10টি কারণ, সেগুলো আমি পরপর বলছি। প্রথম এবং প্রধান পয়েন্ট হচ্ছে মমতা ব্র্যান্ডের সঠিক বিপণন। এই মমতা ব্র্যান্ড, আমি আপনাদের কাছে ডিটেলসে বলবো, মমতা ব্র্যান্ডের সঠিক বিপণন শব্দটা খেয়াল রাখবেন, এইটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ, তৃণমূল স্তরের মানুষের প্রত্যাশা বোঝা, অর্থাৎ তৃণমূল স্তরের মানুষ কি প্রত্যাশা করছেন তার কাছে সেটা তিনি অত্যন্ত ভালোভাবে বুঝেছিলেন, এবং বুঝেছিলেন বলেই তার যে বিভিন্ন বক্তব্য, সেই বক্তব্যটা ছিল হচ্ছে তৃণমূল স্তরের মানুষের প্রত্যাশার সাথে সাযুজ্য রেখে। 3 নম্বর, নেটওয়ার্ক মার্কেটিংয়ের মতন তার সংগঠনের জাল বিস্তার। তার সংগঠন যে কোনো জায়গায় তৃণমূলের সংগঠনকে আপনি খুঁজে পাবেন, যাই হোক না কেন। তৃণমূলের সংগঠন বারবার করে তারা সব লেভেলে নিজেদের উপস্থিতি প্রমাণ করছে, যা তাদের কিন্তু এই নির্বাচনে অনেকটা এগিয়ে দিয়েছে। কেন্দ্রীয় শাসকদের অকর্মণ্যতার
সুযোগের সদ্ব্যবহার। কেন্দ্রীয় শাসকরা অকর্মণ্য কেন? তার কারণ হচ্ছে যখন কেন্দ্রীয় বাহিনী চাওয়া হচ্ছে তারা দিচ্ছেন, এটা ঘটনা, কিন্তু বেশ কিছু জায়গায় তারা কিন্তু খুব বেশি রকমের প্রোঅ্যাক্টিভ ছিলেন না। তারা কখনোই মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো রকম অস্বস্তিতে ফেলেছেন বলে অন্তত আমার জানা নেই। এবং কেন্দ্রীয় শাসকরা পক্ষান্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক কথাকে এক কথায় বলা যায় মেনেই নিয়েছিলেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তার বিষোদ্গার করেছেন, কিন্তু কেন্দ্রীয় শাসকরা তার প্রতিবাদে খুব একটা বিশেষ রা কাড়েননি, কেননা তাদের লক্ষ্য ছিল মূলত সর্বভারতীয় ক্ষেত্র। পশ্চিমবঙ্গ নিয়ে তারা খুব বেশি মাথা ঘামিয়েছেন বলে আমার মনে হয়নি। এরপরে আসি প্রশাসন ও পুলিশদের নিখুঁত ব্যবহার। দেখুন, প্রশাসন ও পুলিশদের নিখুঁত ব্যবহার শব্দটার মানে অনেক রকম হয়। প্রথম জায়গা হচ্ছে প্রশাসনকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ব্যবহার করেছেন, অর্থাৎ তিনি সরাসরি বেশ কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন এবং পুলিশ কর্তাদেরও তাই, এবং তার প্ল্যান অনুযায়ী কিন্তু প্রশাসন, পুলিশ, তার তৃণমূল বাহিনী তারা একসাথে জোটবদ্ধ হয়ে কাজ করেছে। এটা একটা বিরাট ফ্যাক্টর এই জয়ের পেছনে। 6 নম্বর কারণ, মুসলমানদের মনে শঙ্কা সৃষ্টি। 7 নম্বর পয়েন্ট, কেন্দ্রীয় বাহিনীকে নিজেদের কবজায় রাখা। 8 নম্বর পয়েন্ট, দলের বিরুদ্ধে অভিযোগ থেকে দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। 9 নম্বর, আইএসএফ কে নিষ্ক্রিয় করে দেওয়া। এবং 10 নম্বর পয়েন্ট, তুমুল বিরুদ্ধতাকে বুক চিতিয়ে প্রতিরোধ করা। এবার চলে আসি যে 10টা কারণ বললাম, সেই 10টা কারণের বিশ্লেষণ। প্রথমেই যে কারণটা বলেছিলাম সেটা হচ্ছে মমতা ব্র্যান্ডের সঠিক বিপণন। এই মমতা ব্র্যান্ড শব্দটার মানে কি? ব্র্যান্ড কথাটার মানে হচ্ছে একটি নাম অথবা একটা প্রতীক যা অত্যন্ত জনপ্রিয়। মমতা ব্র্যান্ড সৃষ্টি হয়েছিল কবে থেকে? হয়েছে অনেক দিন, এবং এই মুহূর্তে সেই প্রতীক হিসেবে তিনি প্রতিবাদের একজন বিশ্বাসযোগ্য নেত্রী হিসেবে কিন্তু মানুষের কাছে প্রতিভাত। তার বাদবাকি দিকগুলো নিয়ে তাকে অনেকভাবে আপনি গালাগাল করতে পারেন, কিন্তু কখনো অস্বীকার করতে পারবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ব্র্যান্ড নন। মমতা বন্দ্যোপাধ্যায় একটি নাম এবং একটি প্রতীক যা মানুষ খুব চট করে খায়। কিন্তু সেটা কিভাবে তিনি হলেন, এই ব্র্যান্ডের হওয়ার পেছনে কাহিনীটা একটু বলি। 1984 সালে তিনি হেভিওয়েট প্রার্থী সিপিএম এর সোমনাথ বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন। 1986 সালে সংসদে শাসক দলের সংসদ হয়েও তিনি অবস্থান বিক্ষোভ করেন। 1990 সালে হাজরা মোড়ে সিপিএম এর লালু আলমের হাতে তিনি মার খান। 1991 সালে তিনি নিজ দলের অর্থাৎ কংগ্রেসের বিরুদ্ধে গিয়ে সিপিআইএম কে সহায়তার অভিযোগ তোলেন সংসদে। পেট্রোলিয়াম মূল্য বৃদ্ধির প্রতিবাদে সমাজবাদী পার্টি সাংসদ অমর সিংহের কলার ধরে হাতাহাতি করেন সংসদে। এর পরের আরো বেশ কিছু আছে, আসছি। মমতা বন্দ্যোপাধ্যায় 1997 সালে রেল বাজেট পেশের সময় পশ্চিমবঙ্গের সঙ্গে বৈষম্যের প্রতিবাদে তৎকালীন রেলমন্ত্রীর দিকে শাল ছুড়ে মেরেছিলেন। 1998 সালে তিনি কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেস গঠন করেন আলাদাভাবে। 1998 ও 1999 সালে লোকসভা এবং 2001 সালের বিধানসভা নির্বাচনে কিছুটা স্বস্তিজনক ফল করলেও তারপরের কিন্তু যে সময়টা ছিল সেটা যথেষ্ট অন্ধকার সময় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। তারপরে 2009 সালের লোকসভা নির্বাচনের আগে তিনি কিন্তু সফল হননি এবং লোকসভা নির্বাচনে তিনি প্রথম সফলতা পান এবং ইঙ্গিত পাওয়া যায় যে এবার পরিবর্তন আসছে। কিন্তু তার মাঝখানে যে সময়টায় তিনি কিন্তু চুপ করে বসে ছিলেন না। যখন তিনি অলমোস্ট অপ্রাসঙ্গিক হয়ে গেছিলেন তখনই 2006 সালে সিঙ্গুরে টাটাদের জমি অধিগ্রহণের বিরুদ্ধে একটি বিক্ষোভ হয় এবং তিনি সেখানে নেতৃত্ব দেন। সিপিএম এর অনেকেই বলেন যে সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য সময় মতো পদক্ষেপ নেননি বা ওখান থেকে ওদের সরিয়ে দেননি, সেই জন্য এই কাণ্ড হয়েছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, সম্ভাবনা অনেক কিছু ছিল, কিন্তু তিনি অকুত ভয় হয়ে সেই সময় সিঙ্গুরে টাটাদের জমি অধিগ্রহণের বিরুদ্ধে যে বিক্ষোভ হয়েছিল তার নেতৃত্ব দিয়েছিলেন। এরপরে আসে 2007 সাল। 2007 সালে জানুয়ারি মাস থেকে শুরু হয় এবং 14ই মার্চ চূড়ান্ত দিন। 2007 সালে নন্দীগ্রাম আন্দোলন শুরু হলো জানুয়ারি মাসে এবং
14ই মার্চ কৃষকদের উপরে গুলি চলল, তখনই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ফেটে পড়লেন। এবং শুধু ফেটে পড়েননি, সেই যে প্রতিবাদের ঢেউ তিনি তুলেছিলেন এবং সমাজের সব মানুষদের তিনি এক জায়গায় আনতে পেরেছিলেন, এক মিছিলে আনতে পেরেছিলেন, সেটাই কিন্তু মমতা ব্র্যান্ড তৈরি করার পেছনে মূল কারণ। অর্থাৎ তিনি প্রতিবাদের যে বিশ্বাসযোগ্য নেত্রী হয়েছিলেন তখন। এখন অনেক কিছু আমরা বলি, কিন্তু সাধারণ মানুষের কাছে মমতা ব্র্যান্ড আজও কিন্তু মিনিংফুল। মমতা ব্র্যান্ড ছাড়া বাদ বাকি জিনিসগুলো নিয়ে এবার আলোচনা করা যাক। প্রথম কথা, এবার তৃণমূল জেতার পেছনে আরেকটা কারণ হচ্ছে মানুষের প্রত্যাশা পূরণ বা অনুদান। সমাজের সকল ক্ষেত্রে এই অনুদান বা ভাতার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। ক্লাব, মহিলা মানে লক্ষ্মীশ্রী, বৃদ্ধ বৃদ্ধা অর্থাৎ বার্ধক্য ভাতা, ছাত্রী কন্যাশ্রী, সাইকেল, গায়ক কবি, প্রত্যেকবার সঙ্গীত মেলা হয় এবং প্রত্যেকবার কবিতা উৎসব হয়, সেখানে কিন্তু ডাকা হয় যে গায়ক এবং কবিদের, তাদের রাজনৈতিক পরিচয় খুব একটা দেখা হয় না, প্রত্যেকে 2000 টাকা করে পান, এটা ঘটনা। শিল্পী, তাদের জন্য ভাতার ব্যবস্থা আছে। স্বাস্থ্য মানে স্বাস্থ্যসাথী, পুরোহিত, ইমাম, মুয়াজ্জিন, অনুন্নত শ্রেণী, প্রত্যেকের জন্য ভাতার ব্যবস্থা করেছেন। মানুষ মূলত সরকারি অনুদান পেতে বিনাশ্রমে খুব ভালোবাসে, কাজেই এই ক্ষেত্রে মানুষের যে প্রত্যাশাটা, সেই প্রত্যাশাটা তিনি কিন্তু পূর্ণ করেছেন। 3 নম্বর পয়েন্টে আসি, সংগঠনের জাল বিস্তার। সংগঠনের জাল বিস্তার তিনি করেছেন নেটওয়ার্ক মার্কেটিং এর মতো, অর্থাৎ ওপর থেকে নিচ অব্দি একটা জাল আছে, যে জালের মতন করে তিনি যেভাবে সংগঠনটা করেছেন বুথ স্তর লেভেল অব্দি, পাড়ার লেভেল অব্দি, সেটা কিন্তু সিপিএম হয় যেখানে শেষ করেছিল সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো শুরু করেছেন। সেটা একটা অসম্ভব কাজ তিনি করতে পেরেছেন। এরপরে 4 নম্বর, কেন্দ্রীয় শাসকদের অকর্মণ্যতার সুযোগের সদ্ব্যবহার। কেন্দ্রীয় শাসকদের আমি অকর্মণ্য কেন বলছি? কেন্দ্রীয় এজেন্সিরা তো অনেক হম্বিতম্বি করলো, তাদের হম্বিতম্বি সার। মানুষ কেন বিশ্বাস করবে কেন্দ্রীয় এজেন্সির ওই হম্বিতম্বিকে? কারণ মানুষ বিশ্বাস করেছে যে চুরির অভিযোগের কোনো সারবত্তা নেই। যদি চুরির অভিযোগ সত্যিই হতো, তাহলে এতদিনে অরবিন্দ কেজরিওয়ালের মতন মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পড়তো বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে পড়তো। মানুষ কিন্তু বিশ্বাস করেছে যে এই চুরির কোনো অভিযোগ, যেটা হয়েছে চুরি হয়তো কিছু, কিন্তু এদের দায়ী করার কোনো মানে হয় না, অর্থাৎ তৃণমূলের নেত্রী একে দায়ী করার কোনো মানে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু সাধারণ মানুষ এখন পর্যন্ত চোর বলে বিশ্বাস করে না। এবার আসি 5ম পয়েন্টে, সেটা হচ্ছে প্রশাসন ও পুলিশদের নিখুঁত ব্যবহার। দেখুন, মুখ্যমন্ত্রী ব্যক্তিগত স্তরে প্রশাসন এবং পুলিশদের কর্তা ব্যক্তিদের সঙ্গে দারুণ সম্পর্ক রাখেন। বিডিও স্তরে তিনি পুজোর সময় বা বিভিন্ন অনুষ্ঠানে তিনি তার সই করা কার্ড দিয়ে এই গিফটগুলো পাঠান। এই যে পার্সোনাল রিলেশনশিপ, এটা একটা দারুণ ব্যাপার যেটা মুখ্যমন্ত্রী খুব ভালোভাবে মেনটেন করে। এর পরের পয়েন্টে আসি, যার ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই, সেটা হচ্ছে মুসলমানদের মনে শঙ্কা সৃষ্টি। মুসলমানদের মনে যে শঙ্কাটা তিনি সফলভাবে সৃষ্টি করতে পেরেছেন, এই ব্যাপারে কোনো রকম দ্বিমত নেই, এবং এটা ঘটনা মুসলমানরা আশঙ্কিত বলে তারা এককাট্টা হয়েছে। এবার আসি তার পরের পয়েন্টে, কেন্দ্রীয় বাহিনীকে নিজেদের কবজায় রাখা। কেন্দ্রীয় বাহিনী আসে এবং তারা থাকে রাজ্য পুলিশের তত্ত্বাবধানে, তাদের আতিথ্যে কোনো ত্রুটি থাকে না, তাদের জন্য ভালো খাওয়া দাওয়া, খানা পিনা সব থাকে, তারা ফালতু ঝামেলায় যায় না, তারা আসে, ডিউটি করে, চলে যায়, এবং তারা পুরোপুরি কন্ট্রোলড হয় রাজ্য পুলিশের হাত দিয়ে। এই জায়গাটায় কিন্তু আরেকটা সাফল্যের পয়েন্ট। তৃণমূল কংগ্রেসের একটা দারুণ গুণ আছে, সেটা হচ্ছে যখনই তাদের বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ ওঠে, তারা খুব চট করে দৃষ্টিটা ঘুরিয়ে দিতে পারে। তারা কি করে? তারা সংবাদ মাধ্যমকে ব্যবহার করে অন্য আরেকটা ইস্যু তুলে দেয়, এবং সেই ইস্যু তুলে এই অভিযোগটা তখন লঘু হয়ে যায়। এইটা কিন্তু তৃণমূলের একটা অসম্ভব নিপুণতা, অভিযোগ থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া। দারুণভাবে দৃষ্টি ঘুরে যায়, 5 দিন বাদে লোকে মনেই রাখে না যে এই ধরনের একটা অভিযোগ এসছে। এর পরের পয়েন্ট হচ্ছে আইএসএফকে নিষ্ক্রিয় করে দেওয়া। ভোটের আগে এবার লক্ষ্য করলাম আইএসএফ অজ্ঞাত কারণে হারিয়ে গেল। তার আগে প্রচুর হম্বিতম্বি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী দাঁড়াবেন তা নিয়ে প্রচুর ফুটেজ খেলেন, কিন্তু
আলটিমেটলি কি হলো? আলটিমেটলি নওশাদ সিদ্দিকী তার ভাঙড় এলাকায় নির্বাচনের দিন তার ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও নিজে যাননি। তিনি তার এলাকায় নাকি ভোট দিয়েছিলেন। আইএসএফ হারিয়ে গেল, এটা হচ্ছে বাস্তব। এইবার শেষ পয়েন্টটা বলি, তুমুল বিরুদ্ধতাকে তিনি বুক চিতিয়ে প্রতিরোধ করতে পারেন, এই ক্ষমতাটা আছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে এবার ডামাডোলটা হয়েছিল, সেই ডামাডোলে তিনি সুদীপকে জেতাতে 5খানা রোড শো করেছেন। একজন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের যে নেত্রী, সে 5খানা রোড শো করছেন শুধুমাত্র সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য। তিনি মহুয়াকে জেতানোর জন্য 2টি বৃহৎ জনসভা করেছেন কৃষ্ণনগরে। এবার ভাবুন, যখন তুমুল বিরুদ্ধতা সামনে আসে, এই বুক চিতিয়ে লড়ার ক্ষমতা কিন্তু বিরোধী নেতাদের খুব কম, একজন বাদে আর কারণ নেই। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গুণটা কিন্তু বিরাট ডিভিডেন্ড দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। এবার আসি 2026-এর ভোটে বিরোধীদের সম্ভাবনা কতটুকু। প্রথমেই কিছু তথ্য দিয়ে নি। এক, বিজেপির লোকসভার ফলে দেখা যাচ্ছে বিজেপি 100টা আসনে এগিয়ে আছে। বিজেপি পেয়েছে 38.73% ভোট ও তৃণমূল পেয়েছে 45.76% ভোট। যদি মুসলিম ভোটার তর্কের খাতিরে আমরা ধরেও নিই 30%, তাহলে তৃণমূলের যে 45.76%, তার মধ্যে মুসলিম ভোটারের আমি পুরোটাই ধরে নিচ্ছি, এবং হিন্দুদের 16%। হিন্দুদের মানে হচ্ছে মোট ভোটারদের যারা হিন্দু ধর্মাবলম্বী, সেরকম 16%-এর ভোট তৃণমূলের ঘরে গেছে। এই দিয়ে এসছে 46%। আর বিজেপি পেয়েছে 38.73%। খুব স্বাভাবিকভাবে এটা পুরোটাই হিন্দু ভোট। কাজেই পার্থক্য তাদের মধ্যে রয়ে গেছে 7%। অর্থাৎ বিজেপির যে এত সংখ্যা কম, 18 থেকে 12-তে নেমে আসা, এবং তৃণমূল কংগ্রেসের 29-এ পৌঁছে যাওয়া, সেটা কিন্তু ভোট পার্সেন্টেজে খুব বেশি প্রতিফলিত হয়নি। পার্থক্য আছে মাত্র 7%-এর। এবার তর্কের খাতিরে কয়েকটা প্রশ্ন রাখা যাক। তাহলে 4% ভোট যদি বিজেপি বাড়াতে পারে মোট ভোটের, তাহলে কি দুদল সমান হবে? অঙ্ক কিন্তু এত সহজ নয়। হিসেবটা প্রথমে বোঝা যাক। মোট ভোটের 30% মুসলিম ভোট, যা তৃণমূলের। মোট ভোটের 16% মানে হিন্দু ভোটের 24%। মোট ভোটের 16% এবং হিন্দু ভোটের মানে হচ্ছে যে 70% আছে, সেই হিন্দুদের যদি আমি 100 ধরি, তার 24 জন বা 24 জন ভোটার হচ্ছে তৃণমূলের। মোট ভোটের যে 38%, অর্থাৎ হিন্দু ভোটের 55% কিন্তু বিজেপির। আর বিজেপি যদি 10% মোট ভোট বাড়াতে পারে, তাহলে কিন্তু তাদের হিন্দু ভোটের 14% নিজেদের দিকে টানতে হবে। এই অঙ্কটা খুব ভালো করে বুঝতে হবে। এই অঙ্কটা যদি ভালো করে বোঝেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে সম্ভাবনা কতটুকু। আমি এর পরের এতে আসি, তাহলে বুঝতে পারবেন যে সম্ভাবনা কোথায়। এবার আসি অ্যাকচুয়াল ডেটায়। সেটা হচ্ছে, প্রথমে দেখা যাক আনুপাতিক ভোট। আনুপাতিক ভোট মানে হচ্ছে মুসলিম ভোট হচ্ছে মোট ভোটের 30%। এখানে তৃণমূল পেয়েছে 93% ভোট মুসলিমদের, অর্থাৎ মোট ভোটের 27% ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যান্যরা পেয়েছে 3%, অর্থাৎ মুসলিম ভোটের 93% চলে গেছে হচ্ছে তৃণমূলের ঘরে। এবার আসি হিন্দু ভোটের ক্ষেত্রে। হিন্দু ভোট মোট ভোটের হচ্ছে 70%। এই 70%কে যদি আমি 100 ধরি, তাহলে বিজেপি সেই 100-র মধ্যে 55 জনের সমর্থন পেয়েছে, তৃণমূল পেয়েছে 26 জনের, এবং অন্যান্য অর্থাৎ কংগ্রেস এবং সিপিএম তারা পেয়েছে 19%। বিজেপিকে যদি মোট ভোটের 10% বাড়াতে হয়, কেননা বিজেপি যে জায়গায় আছে সেই জায়গা থেকে 10% বাড়ালেই কিন্তু তারা ক্ষমতায় আসতে পারে। সেটা করতে গেলে তাদের হিন্দু ভোটের 14% বাড়াতে হবে। অর্থাৎ বিজেপি 55 থেকে 55% হিন্দু ভোট
14% হিন্দু ভোট হয় তৃণমূল বা অন্যান্যদের থেকে টেনে আনতে হবে। এটা হচ্ছে মোদ্দা কথা। কেননা মুসলিমদের থেকে তারা ভোট পাবে না। মোট ভোটের 10% বাড়াতে হলে হিন্দু ভোটের 14% তাদের টানতে হবে। এটা সম্ভব যদি বিজেপি, কংগ্রেস ও বাম তারা জোট গড়ে এবং একসাথে লড়ে, না হলে অসম্ভব। তৃণমূল হিন্দু বিরোধী কোনো পদক্ষেপ যদি নেয় তাহলে কিন্তু আর একটু পোলারাইজেশন হতে পারে, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা খুব বেশি হবে বলে আমার মনে হয় না। কেন্দ্রীয় সরকার যদি 355 বা 56 জারি করে সেটা অসম্ভব। তার কারণ হচ্ছে সেখানে একটা বাধ্যবাধকতা আছে সুপ্রিম কোর্টের রায়ে, যে আজকে আমি ইচ্ছে মতন একটা রাজ্য সরকারকে উল্টে দিলাম বা রাজ্য সরকারের হাতে তাদের পুলিশি ক্ষমতা বা আইনি ক্ষমতাগুলো নিয়ে নিলাম, এটা অসম্ভব ব্যাপার। কাজেই এটা তখনই সম্ভব হবে যদি এটা 355 বা 56 জারি করা হয়, সেটা প্র্যাকটিক্যালি সম্ভব নয়। বিজেপি যদি ইতিমধ্যে বিকল্প হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে, এবং বিকল্প হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে গেলে 2026 সালের মধ্যে করাটা প্রায় অসম্ভব। কেননা বুথ স্তর অবধি তাদের সংগঠনটা করতে হবে এবং নিজেদের এটা প্রমাণ করতে হবে যে তারা একটা লড়াকু বিকল্প। আর শেষ পয়েন্ট সেটা হচ্ছে কোনো কারণে যদি গণ আন্দোলন হয়, যেমন হয়েছিল সিঙ্গুরে, যেমন হয়েছিল নন্দীগ্রামে, যে কোনো কারণে যদি কোনো গণ আন্দোলন হয়, বিশেষত হিন্দুদের মধ্যে যদি কোনো গণ আন্দোলন হয়, তাহলে বিরোধীদের আসা সম্ভব বা পরিবর্তন সম্ভব পশ্চিমবঙ্গে, না হলে এর সম্ভাবনা অত্যন্ত কম। একটা ব্যাপার কি এখন পরিষ্কার হলো, সেটা হচ্ছে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে বা তৃণমূল কংগ্রেসকে সরাতে হয়, তাহলে বিজেপির যে কাজগুলো করতে হবে সেটা কতটা সম্ভব এবং সত্যি সত্যি তৃণমূল কংগ্রেসকে কি সরানো সম্ভব, অঙ্ক তা বলছে না। শুধুমাত্র অপেক্ষা ছাড়া, এবং অপেক্ষাটা কিসের? অপেক্ষাটা হচ্ছে শাসকের ভুলের, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের অ্যাডমিনিস্ট্রেশনের কোনো ভুল যদি একটা অন্যরকম চিত্র তৈরি করে দেয় পশ্চিমবঙ্গে, যদি গণ আন্দোলন হয় বা অন্যান্য অনেক কিছু হয়, তাহলেই একমাত্র কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের বিদায় সম্ভব। আর যদি তা না হয়, তৃণমূল কংগ্রেসকে সরানো যাবে কি না এ ব্যাপারে আমার গভীরতর সন্দেহ আছে, এবং আমি এর পরে কখনো, বিশেষত এই পোস্ট পোল অ্যানালিসিস বা তাদের এই ধরনের তোতাপাখি সুলভ ডায়ালগে আমি আর মজতে রাজি নই। যদি আপনাদের ইচ্ছে করে, আপনাদের বিশ্বাস হয় যে না একটা দারুণ কিছু হতে চলেছে, মনে হয় না আমার। যাই হোক, তবু প্রতিবাদ হোক, প্রতিবাদ চলুক, শাসকের বিরুদ্ধে প্রতিবাদ হওয়াটা দরকার, সেটার প্রয়োজন অবশ্যই আছে। কাজেই সব কিছু মেনে নেওয়া যায় না, সব কিছু মেনে নেবও না। আমি চেষ্টা করলাম সম্পূর্ণ নিরপেক্ষভাবে এটা আপনাদের সামনে তুলে ধরার। আমি জানি না আমি কতটা নিরপেক্ষভাবে তুলে ধরতে পেরেছি, তবে আমার রকম রাজনৈতিক দলদাসত্ব নেই, সেই হিসেবে আমি খুব খোলা মনে এইটা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। নমস্কার, ভালো থাকবেন, মাঝে মধ্যে আসবেন আমার চ্যানেলে, প্লিজ, রাখছি।